আমি আমার ইসকনে আসার সম্বন্ধে একটু আমি বলবো। ইসকনের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছিল আমি আর আমার বন্ধু সর্বভাবনা প্রভু। আমরা দুজনে ইসকনের সঙ্গে আমি একদিন ইয়েতে হ্যামবুর্গে ইউনিভার্সিটি আছে, ওখানে মেনজা আছে, মানে ইউনিভার্সিটি ক্যান্টিন। ওখান থেকে বেরিয়ে এসে আমরা দেখছি যে ওখানে কিছু ভক্তরা কীর্তন করছে, আমেরিকান ভক্তরা কীর্তন করছে। তো আমি একটা ব্যাক টু গড হেড কিনেছিলাম ওদের থেকে, এবং ওরা আমাকে নিমন্ত্রণ করেছিল ওখানে মন্দিরে যেতে। তা আমি সর্বভাবনা প্রভুকে, ও তখন সর্বভাবনা নয়, ওর নাম তখন প্রসূন, প্রসূন আর আমি গিয়েছিলাম। যাওয়ার পরে আমরা একদিন দুদিন গেছি। একদিন আমরা দুজনে বসে একজন আমেরিকান ভক্তর সঙ্গে আলোচনা করছিলাম। তো আমরাই বেশি কথা বলছিলাম, আর যে ভক্ত ও শুনছিল। তো টেম্পল প্রেসিডেন্ট এসে ওটা দেখে ওর ভালো লাগেনি, যে ওরা কোথায় আমরা ওর কথা শুনবো না আমরা ওকে উপদেশ দিচ্ছি। তো সেটা দেখে ও একটুখানি বীতশ্রদ্ধ হয়ে আমাদেরকে একটু তিরস্কার করেছে। সে তিরস্কার ঠিক নয়, যাই হোক, যে কিছু বলেছিল। আমি আর সর্বভাবনা তখন ওখান থেকে উঠে জুতো পরে আমরা বেরিয়ে এসি। তারপরে আর ইসকনের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না। এটা 1970 সালের কথা। তারপরে এক সময় আমি ভারতে ফিরে আসি এই পথ গ্রহণ করার জন্য। এবং তখন যে ইসকনের সঙ্গে যে যোগাযোগ, ইসকনে যে যোগদান করবো সেরকম কোনো রকম সম্ভাবনা আমার ছিল না। আমি ভারতে ফিরে এসে সোজা আমি চলে গেছি হরিদ্বার, ঋষিকেশ এবং হিমালয়। এবং বহুদিন এইভাবে গুরুর অন্বেষণ করার পরেও আমি গুরু খুঁজে পাইনি। অবশেষে আমি কলকাতাতে ফিরে এসেছি। একদিন সন্ধ্যাবেলা আমি দেখি আমার এক বন্ধু, ওই যে জার্মানিতে আমার সঙ্গে ছিল, আমরা একসঙ্গে ছিলাম, ও আমার সাথে দেখা করতে এসেছে আমার বাড়িতে। দরজা নক করেছে, আমি খুলে দেখি তো ওর একেবারে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। আগে ওর শার্ট প্যান্ট পরতো, জিন্স, লম্বা চুল, এখনও চুল কেটে ফেলেছে, মণ্ডিত মস্তক, ধুতি পাঞ্জাবি পরে আছে। খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি এটা সত্যি সত্যি নিষ্ঠা সহকারে করছো? আমরা তুই তুই করে নিজেদের সম্বোধন করতাম। আমি বলছিলাম তুই কি এটা সত্যি সত্যি সিরিয়াসলি করছিস? ও বলছিল হ্যাঁ, এবং যেভাবে এটা বলেছিল তাতে আমি বুঝতে পেরেছিলাম যে ও সত্যিই সিরিয়াসলি করছে। ও তখন ফিরে এসছে ইন্ডিয়াতে। ও তখন দিল্লির মন্দিরের ভাইস প্রেসিডেন্ট হয়ে এসেছে। তো আমাকে বললো হ্যাঁ দিল্লিতে যেতে। তা আমি ভেবেছিলাম ঠিক আছে যাব। তারপর ওরই সঙ্গে ও আমাকে নিয়ে এসেছিল কলকাতা মন্দিরে। ইতিমধ্যে আমি ও আমাকে বলল যে ও জার্মানিতে ও আর ওর বান্ধবী, যার নাম ছিল কনি, কর্নেলিয়া বোদেমান, ওরা দুজনে বার্লিনে যোগদান করেছে। ওকে, তো তারপরে ওরা বার্লিন থেকে ওরা ফিরে আসে ইন্ডিয়াতে। তো এইভাবে আমি মন্দিরে যাওয়া শুরু করি, কলকাতা মন্দিরে। 2-3 দিন যাওয়ার পরেও ওখানে ভক্তদের সঙ্গে আমার পরিচয় হয়, হয়। তো আমি একদিন সন্ধ্যাবেলা ভগবদ্গীতা ক্লাসের পরে আমি বলি যে আমি একটা ভগবদ্গীতা চাই। তো তখন ভগবদ্গীতা ছিল না, হয়তো যার কাছে চাবিটা ছিল ও ওখানে ছিল না। তো বললো ভগবদ্গীতা নেই, তবে নেক্টার অফ ডিভোশন আছে। আমি বললাম ঠিক আছে ওটাই দাও। তো সেই নেক্টার অফ ডিভোশন নিয়ে আমি বাড়ি ফিরে গেছি। এবং যখন আমি পড়তে শুরু করলাম, প্রথম পৃষ্ঠা থেকে আমার মনে হলো যে এই পথটি আমি খুঁজছিলাম। কেন?
কেন প্রথম পৃষ্ঠাতে আমি জানতে পারলাম যে ভগবান নিরাকার নন, ভগবান সাকার, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। আর মুক্তি আমরা যার অন্বেষণ করছিলাম, সেই প্রকৃত মুক্তি হচ্ছে মুক্তি 5 রকমের। তার মধ্যে 4টা পজিটিভ, 4টা সুষ্ঠু মুক্তি, আর একটা হচ্ছে বিকৃত মুক্তি, সাজুজ্য মুক্তি। আমি বুঝতে পারলাম যে মুক্তির অন্বেষণ আমি করছিলাম ওটা সেই বিকৃত মুক্তি, প্রকৃত মুক্তি নয়। তো যাই হোক, আমি এতই নিবিষ্ট হয়ে পড়েছিলাম যে এই নেক্টার অফ ডিভোশন পড়তে পড়তে আমি ঘুমিয়ে পড়ি, এবং সকালে উঠে আমি প্রথমেই সেই বইটা নিয়ে পড়তে শুরু করি। তার পরের দিন রাত্রে আমি একটা অপূর্ব সুন্দর স্বপ্ন দেখি। আমি স্বপ্নে দেখি শিল প্রভুপাদ একটা সিংহাসনে বসে আছেন। তখন যে ব্যাসাসন কি সেটা আমি জানতাম না। প্রভুপাদ একটা সিংহাসনে বসে আছেন, আর তার চারদিকে একটা অপূর্ব সুন্দর জ্যোতি, যেন সেই আলোক তার শরীর থেকে বিচ্ছুরিত হয়েছে। সেই দর্শনেই আমার হৃদয় ভরে গেল। আমি বুঝতে পারলাম যে ইনি হচ্ছে আমার পরমারাধ্য গুরুদেব, এবং তখন আমি সাষ্টাঙ্গ প্রণাম করে তাকে বরণ করেছিলাম। তখন আমি জানতে পারলাম যে প্রভুপাদ আমেরিকাতে, এবং তিনি ফিরে আসবেন অক্টোবর নভেম্বর মাসে। এবং তখন আমি ভাবলাম যে আমি মহাপ্রভুর যে সমস্ত লীলাস্থলী আছে সেগুলি দেখব, কেন নেক্টার অফ ডিভোশনে আমি ভগবানের লীলাস্থলীগুলি সম্বন্ধে জানতে পারি। যাই হোক, আমি মায়াপুরে গেলাম সন্ধ্যাবেলা, আর এত ভালো লেগেছিল ওখানে সমস্ত ভক্তরা সকলে আমাকে বলছে, তুমি থাকো না এখানে আমাদের সঙ্গে, থেকে দেখো না কেমন লাগে। তো জানো ভক্তরা কেমন, কাউকে পেলেই ওরা সবাই প্রচার করতে চায়, সঙ্গে সঙ্গে ভক্ত বানিয়ে নিতে চায়। তো আমিও মনে মনে ভাবলাম যে আমি তো ঠিক করে নিয়েছি যে আমি এই পথ অবলম্বন করব, তাহলে এরা যখন আমাকে এত সুন্দরভাবে নিমন্ত্রণ করছে, আহ্বান করছে, কেন আমি ইয়ে করি না। তো পরের দিন সকালবেলা ভাগবতম পাঠের পরে সেদিন আমি ভাবলাম ঠিক আছে, আমি যোগদান করব। তা আমি এক নাপিতের কাছে গিয়ে মস্তক মুন্ডন করলাম, একটা ধুতি আর পাঞ্জাবি নিয়ে গঙ্গায় গিয়ে আমার পুরনো কাপড় গুলো ফেলে দিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আমি ধুতি পাঞ্জাবি পরে আমি ফিরে এলাম। সেইভাবে আমার ভক্তি জীবনের সূত্রপাত হয়েছিল। তখন আমি এটাও ভেবেছিলাম, ঠিক আছে করে দেখি না, মস্তক মুন্ডন করছি, 2 মাস পরে যদি ভালো না লাগে আমি বাড়ি ফিরে যাব, ততদিনে চুলও বড় হয়ে যাবে। তারপরে প্রভুপাদ ফিরে এলেন, সেই সংবাদ পেলাম প্রভুপাদ কুম্ভ মেলাতে এসেছেন, কুম্ভ মেলাতে গেছেন এলাহাবাদে। তো আমরা সকলে মায়াপুর থেকে বাসে করে কুম্ভ মেলায় গেলাম। কুম্ভ মেলাতে গিয়ে আমি ভেবেছিলাম যে ওখানে গিয়েই আমি প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারব, কিন্তু সেই সাক্ষাৎ সম্ভব হয়নি ওখানে। কিন্তু একদিন সকালবেলা আমরা শুনতে পারলাম যে প্রভুপাদ কুম্ভ মেলা ছেড়ে চলে যাচ্ছেন, হঠাৎ তিনি কলকাতায় যাবেন। আমি বললাম ঠিক আছে, প্রভুপাদ ফিরে যাবেন কুম্ভ মেলা থেকে, চলে যাবেন। তো এমন সময় ভবানন্দ মহারাজ এসে আমাকে বললেন যে প্রভুপাদ আজকে চলে যাচ্ছেন। আমি বললাম হ্যাঁ আমি শুনেছি। তো উনি বললেন যে প্রভুপাদের সঙ্গে কয়েকজন ভক্ত যাবে, তো সেই দলে তুমিও আছো। শুনে তো আমি একেবারে আনন্দে আত্মহারা। 14 জন ভক্ত প্রভুপাদের সঙ্গে যাচ্ছিল, তারা সকলেই সন্ন্যাসী, জিবিসি। আর একটা ট্রেনে, কলকাতাগামী একটা ট্রেনে, মোস্টলি কালকা মেলে
একটা বগি, ফার্স্ট ক্লাস বগি একটা জুড়ে দেওয়া হয়েছিল, সেটা প্রভুপাদের জন্য। তো রাত্রিবেলা ট্রেন ছাড়লো, আমরা সব ঘুমিয়ে পড়লাম ছাড়ার পরে। সকালবেলা উঠে আমি জব করছিলাম আমার কামরাতে বসে। ভবানন্দ মহারাজ এসে আমাকে বললেন, চলো আমি তোমাকে প্রভুপাদের কাছে নিয়ে যাব। আমি এতদিন প্রভুপাদের কাছে যাওয়ার জন্য, প্রভুপাদের দর্শনের জন্য উদ্গ্রীব হয়েছিলাম, কিন্তু এখন ভবানন্দ মহারাজ যখন বললেন যে চলো আমি তোমাকে প্রভুপাদের কাছে নিয়ে যাব, তখন আমার মনে হলো যে আমি প্রভুপাদের সামনে যাওয়ার একেবারে যোগ্যতা নেই, আমি সম্পূর্ণ অযোগ্য। আমার মনে তখন ভয় হলো, প্রভুপাদ তো আমার সব কিছু দেখতে পারবেন, এবং আমার যে আমি যে কত অধঃপতিত এটা দেখে প্রভুপাদ যদি আমাকে অস্বীকার করেন, আমাকে স্বীকার করতে না চান, তাহলে আমার কি হবে। এই মনে এইভাবে আমি সঙ্গে সঙ্গে মানে ওখানেই বসে আছি, উঠিনি। ভবানন্দ মহারাজ হয়তো বুঝতে পেরেছিলেন আমার মনের কথাটা, বুঝতে পেরে আমার হাতটা ধরে আমাকে টানতে টানতে নিয়ে গেলেন প্রভুপাদের যে কম্পার্টমেন্ট, দরজাটা খুলে আমাকে ঠেলে দিলেন, আর আমি সোজা দণ্ডবত প্রণাম করলাম। দণ্ডবত প্রণাম করে যখন আমি উঠলাম, তখন দেখি প্রভুপাদ আমার দিকে তাকিয়ে আছেন, এবং প্রভুপাদ আমাকে বললেন, তুমি এখানে বসো। ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে তোমরা জানো দুটো মুখোমুখি সিট, হ্যাঁ, একটা সিটে প্রভুপাদ বসে আছেন, আর তার সামনের সিটটাতে জয়পতাকা মহারাজ, রামেশ্বর মহারাজ আর ভবানন্দ মহারাজ বসে আছেন। আর মেঝেতে অভিরাম প্রভু, তিনি তখন কলকাতা মন্দিরের প্রেসিডেন্ট ছিলেন, তিনি বসে আছেন। তাই আমি বললাম, প্রভুপাদ আমি মাটিতে বসি। প্রভুপাদ বললেন, না তুমি এখানে বসো। এবং প্রভুপাদ যখন এইভাবে করলেন, তখন আমি একটা কম্বল পাতা ছিল, ওই কম্বলটার কোনাটা গুটিয়ে আমি একটা কোনায় বসেছি। তখন প্রভুপাদ প্রথম কিছু আলোচনার পরে বললেন, তুমি আমার বইগুলি বাংলায় অনুবাদ করো। এইভাবে আমাদের শিল প্রভুপাদের সঙ্গে প্রথম সাক্ষাৎকারেই এই সেবার সুযোগ প্রভুপাদ আমাকে দিয়েছিলেন, এবং সেই সেবার সূত্রে প্রভুপাদের কাছে আমার যাওয়ার একটা অবাধ গতি খুলে গেল। কলকাতায় প্রভুপাদ এলেন, 3 দিন ছিলেন। যাই হোক, এইভাবে প্রভুপাদের কাছে থাকার একটা সুযোগ আমার এলো। প্রভুপাদ কলকাতা থেকে গেলেন ভুবনেশ্বর, ভুবনেশ্বর থেকে প্রভুপাদ ফিরে এলেন কলকাতায়, মায়াপুরে। তো একদিন প্রভুপাদ আমাকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে তিনি আমাকে একগুচ্ছ বাংলা চিঠি দিলেন, দিয়ে বললেন, এই চিঠিগুলির উত্তর দাও তুমি। এবং প্রভুপাদ আমাকে দেখিয়ে দিলেন কীভাবে উত্তর দিতে হবে। একটা একটা করে চিঠি আমি পড়তাম, এবং প্রভুপাদ পয়েন্টগুলো দিতেন, কি পয়েন্টে এর উত্তর দিতে, কীভাবে এর উত্তর দিতে হবে। এবং সেই উত্তরগুলো লিখে আমি প্রভুপাদকে এনে দেখাতাম, এবং প্রভুপাদ সেগুলো সংশোধন করে দিতেন। এবং তারপরে প্রভুপাদের লেটার হেডে আমি সেগুলো হাতে লিখে, তখন তো বাংলায় টাইপরাইটার ছিল না, তখন হাতে লিখে আমি প্রভুপাদকে দিতাম, প্রভুপাদ সাইন করতেন। তো এইভাবে বাংলা চিঠিগুলো জবাব দেওয়ার পরে প্রভুপাদ আমাকে একগুচ্ছ হিন্দি চিঠি দিলেন, দিয়ে বললেন সেগুলোর উত্তর দিতে। এইভাবে প্রভুপাদের করার সুযোগ পেলাম। তারপরে একদিন প্রভুপাদ আমাকে বললেন, আমি তোমাকে আমার ভারতীয় সচিব রূপে নিযুক্ত করছি। আই এম অ্যাপয়েন্টিং ইউ অ্যাজ মাই সেক্রেটারি ফর ইন্ডিয়ান অ্যাফেয়ার্স। তখন তমাল কৃষ্ণ মহারাজ প্রভুপাদের সেক্রেটারি ছিলেন। তো প্রভুপাদ তমাল কৃষ্ণ মহারাজকে ডেকে বললেন যে তিনি আমাকে এইভাবে নিযুক্ত করছেন, এবং আমাকে বললেন তমাল কৃষ্ণ মহারাজের সঙ্গে, তমাল কৃষ্ণ মহারাজ যেই ঘরটিতে থাকেন সেই ঘরটিতে উঠে আসতে। এইভাবে একটা আরেকটা অপূর্ব সুন্দর সুযোগ আমি পেলাম, তমাল কৃষ্ণ মহারাজের সঙ্গে একসঙ্গে থাকার। এবং তিনি, তার কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি।
তিনি আমাকে অনেকভাবে কৃপা করেছেন। এবং যাই হোক, হ্যাঁ, অবশেষে একদিন আমি এই চিঠিগুলো নিয়ে প্রভুপাদের কাছে গেছি সকালবেলা। প্রভুপাদ তখন লোটাস বিল্ডিংয়ের ছাদে ম্যাসাজ নিচ্ছিলেন। তখন এই একটাই বাড়ি ছিল মায়াপুরে, লোটাস বিল্ডিং। লোটাস বিল্ডিংয়ের নিচে ছিল রাধা মাধবের মন্দির একতলায়, আর তার দোতলায় কিছু জিবিসিদের মিটিং হল, অফিস, কিচেন, ডেটি কিচেন ছিল, আর তিনতলায় ছিল প্রভুপাদের থাকার ব্যবস্থা। আর ছাতের একদিকে থাকতেন ভবানন্দ মহারাজ, আর আরেক দিকে থাকতেন জয়পতাকা মহারাজ। তো প্রভুপাদ সকালবেলা ম্যাসাজ নিচ্ছিলেন, সকাল মানে তখন প্রায় 11:30 হবে। তো প্রভুপাদ ম্যাসাজ নিয়ে, তেল মাখিয়ে ম্যাসাজ নিয়ে তিনি স্নান করতেন, স্নান করে তিনি প্রসাদ পেতেন। তো আমি চিঠিগুলো নিয়ে গেছি, প্রভুপাদ সাইন করলেন। তো আমি ভাবলাম প্রভুপাদের সঙ্গে বসার যে প্রভুপাদের কাছে বসে থাকি যতক্ষণ পারি। তো প্রভুপাদ ম্যাসাজ নিচ্ছেন, আমি বসে আছি। প্রভুপাদ বলতে শুরু করলেন, দেখো বহু বহু জন্ম ধরে তুমি এই জগৎটাকে ভোগ করার চেষ্টা করেছ, কিন্তু দেখছো যে এখনো তুমি তৃপ্ত নয়। এই জীবনটা কৃষ্ণকে দিয়ে দাও। এবং এইভাবে প্রভুপাদ নির্দেশ দিলেন, এবং তিনি বিস্তারিতভাবে অনেকক্ষণ ধরে আমাকে বোঝালেন এই জড়জগতের স্থিতিটা কীরকম, এই জড়জগতে আমাদের অবস্থাটা কীরকম, এবং কিভাবে আমরা এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছি। এইভাবে শিল প্রভুপাদ আমাকে অনেকক্ষণ ধরে বোঝালেন। এবং অবশেষে প্রভুপাদ বললেন যে এই জীবনটা কৃষ্ণকে দিয়ে দাও, জাস্ট অফার দিস লাইফ টু কৃষ্ণ। তারপরে তিনি বললেন যে যদি কিছু নাও হয়, এই জীবনটা দিয়ে যদি কোনো কিছু লাভ নাও হয়, তাহলে ক্ষতিটা কি? এ তো অনেকগুলো জীবনের মধ্যে একটা জীবন। সুতরাং একটা জীবন কৃষ্ণকে দিয়ে দাও। তখন আমি বুঝতে পেরেছিলাম প্রভুপাদ কি চেয়েছিলেন, যে এই জীবনটা যে রাতে আমি কৃষ্ণের চরণে নিবেদন করব। তারপরে তার কিছুদিন পরে শিল প্রভুপাদ আমাকে সন্ন্যাস দিলেন। গৌর পূর্ণিমার সময় প্রভুপাদ আমাকে হরিনাম দীক্ষা এবং ব্রাহ্মণ দীক্ষা একসঙ্গে দিয়েছিলেন, এবং তার প্রায় 2.5 মাস পরে ইয়ের দিন, জগন্নাথের স্নানযাত্রার দিন প্রভুপাদ আমাকে সন্ন্যাস দিয়েছিলেন বৃন্দাবনে। এইভাবে সন্ন্যাস দিয়ে শিল প্রভুপাদ আমার পেছনে ফেরার দরজাটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলেন। তো সেইভাবে শিল প্রভুপাদের সেবা করার সুযোগ, সৌভাগ্য আমার হয়েছিল। এবং প্রভুপাদ যে কি এক অপূর্ব মহাত্মা, তার ঘনিষ্ঠ সান্নিধ্যে থেকে সেটা উপলব্ধি করার এক মহা সৌভাগ্য আমার হয়েছিল। শিল প্রভুপাদের তারপর থেকে আমি সবসময় শিল প্রভুপাদের সঙ্গেই ছিলাম। কেবল প্রভুপাদ যখন লন্ডনে গিয়েছিলেন সেই 10-15 দিন আমি প্রভুপাদের থেকে দূরে ছিলাম। তবে তখন প্রভুপাদ আমাকে প্রভুপাদের তখন পরিকল্পনা ছিল যে তিনি লন্ডনে যাবেন, লন্ডন থেকে নিউ ইয়র্ক থেকে গীতানগরী থেকে লস অ্যাঞ্জেলেস, এবং লস অ্যাঞ্জেলেস থেকে হাওয়াই, এবং হাওয়াইয়ে শিল প্রভুপাদ থাকবেন
এবং সেখানে তিনি শ্রীমদ্ ভাগবত অনুবাদ করেন। তখন ছিল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ অনুবাদ ছিলেন। এবং এইভাবে যা প্রভুপাদ যেদিন চলে যাবেন, আমি রাত্রিবেলা বৃন্দাবনে প্রভুপাদের পায়ের কাছে বসে আছি। প্রভুপাদ আমাকে জিজ্ঞেস করেন, তুমি আসছো না? আমি বললাম, না প্রভুপাদ, আমার পাসপোর্ট ওর সঙ্গে নেই। প্রভুপাদ বললেন, ঠিক আছে, তাহলে তুমি হাওয়াইয়ে এসো, হাওয়াইয়ে আমি তুমি হাওয়াইয়ে চলে এসো। কিন্তু শিল প্রভুপাদ হাওয়াই পর্যন্ত যেতে পারেননি। লন্ডন থেকেই প্রভুপাদ ফিরে এসেছিলেন। এবং যখন ফিরে এসেছিলেন বৃন্দাবনে, আমি তখন মায়াপুরে একদিন একটা টেলিগ্রাম আমি পেলাম। তমাল কৃষ্ণ মহারাজ টেলিগ্রাম পাঠিয়েছেন যে প্রভুপাদ চাইছেন তুমি এক্ষুনি বৃন্দাবনে চলে এসো। তারপরের দিন সকালেই আমি বৃন্দাবনে চলে যাই এবং তারপরে আমি সারাক্ষণ প্রভুপাদের সঙ্গেই ছিলাম শেষ সময় পর্যন্ত। এবং এই সম্বন্ধে একটা সংক্ষিপ্ত আমি বলতে পারি যে শিল প্রভুপাদের যেন ইচ্ছার ওপরই সব কিছু নির্ভর করছিল। আমরা তখন ঋষিকেশে একদিন রাত্রিবেলা 1টার সময় আমরা তখন 2 ঘন্টা করে কেউ না কেউ প্রভুপাদের সঙ্গে থাকতাম। 10টা থেকে 12টা পর্যন্ত ছিল উপেন্দ্র প্রভুর সময়, 12টা থেকে 2টো ছিল আমার শিফট, 2টো থেকে 4টে পর্যন্ত প্রমানা স্বামীর শিফট, আর তারপরে 4টের সময় তমাল কৃষ্ণ মহারাজ আসতেন। তো একদিন ওই তখন প্রায় 1টা বাজে রাত্রিবেলা প্রভুপাদ আমাকে ডাকলেন। আমি মশারিটা তুলে প্রভুপাদের কাছে জিজ্ঞাসা করলাম, প্রভুপাদ বললেন যে আমার চলে যাওয়ার সময় এসেছে, আমি চাই বৃন্দাবনে আমি আমার দেহ রাখব, এক্ষুনি আমাকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এটা এমনই একটা মানে আতঙ্কিত সংবাদ যে আমি শুনে কাঁপতে থাকি, আর ছুটে আমি নিচে গিয়ে তমালকৃষ্ণ মহারাজকে উঠিয়ে বলি কি হয়েছে। তমালকৃষ্ণ মহারাজের সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন ওপরে। তো এসে প্রভুপাদ সেই কথাই বললেন, দ্য টাইম হ্যাজ কাম ফর মি টু লিভ মাই বডি, আই ওয়ান্ট টু লিভ মাই বডি ইন বৃন্দাবন, সো প্লিজ টেক মি টু বৃন্দাবন। সেই রাত্রেই আমরা সব কিছু গুটিয়ে নিলাম। পরের দিন সকালবেলা আমরা বৃন্দাবন ঋষিকেশ থেকে দিল্লির দিকে যাত্রা করলাম। সেই রাত্রে আমরা দিল্লিতে ছিলাম। পরের দিন সকালবেলা আমরা বৃন্দাবনে গেলাম। ভক্তরা জানে না প্রভুপাদ কেন বৃন্দাবনে আসছেন। হ্যাঁ, প্রায় 200-300 ভক্ত তখন বৃন্দাবনে। তারা প্রভুপাদ আসছেন একেবারে আনন্দে উদ্বেল হয়ে উঠেছে। প্রভুপাদকে নিয়ে তারা কীর্তন করছে। মন্দিরে প্রভুপাদ দর্শন করতে গেলেন। তারপর দর্শন করার পর প্রভুপাদ তার ঘরে গেলেন। যখন প্রভুপাদ তার ঘরে গেলেন তখন প্রভুপাদ সকলকে বললেন, কীর্তন যখন থামলো প্রভুপাদ বললেন কেন প্রভুপাদ বৃন্দাবনে এসেছেন। আর নিমেষের মধ্যে সেই আনন্দের উচ্ছ্বাস এক বিষাদে পর্যবসিত হলো। প্রভুপাদ এসছেন বৃন্দাবনে দেহত্যাগ করার জন্য। প্রভুপাদ খুব সুন্দরভাবে তখন বোঝালেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা। এই শ্লোকটির উদ্ধৃতি দিয়ে প্রভুপাদ বিশ্লেষণ করলেন যে এই দেহটি নশ্বর। হ্যাঁ, আমাদের সকলকেই একদিন এই দেহটি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু তথা দেহান্তর প্রাপ্তি, আত্মা এক দেহ থেকে আরেক দেহে প্রবিষ্ট হয়। ধীরস্তত্র ন মুহ্যতি। এই জ্ঞান যাদের আছে তারা এই দেহত্যাগের ব্যাপারে মুহ্যমান হয় না। এইভাবে শিল প্রভুপাদ উপদেশ দিলেন। সবাই যখন ঘর থেকে বেরিয়ে গেল তখন প্রভুপাদ আমাকে ডাকলেন, ডেকে বললেন এখন থেকে আমি
আমার জন্য তুমি আর রান্না করো না। আমি তখন প্রভুপাদের জন্য রান্না করতাম। প্রভুপাদ বললেন আমার জন্য আর রান্না করো না, এবং আমাকে কোনো কিছু খেতেও জোর করো না। যখন ক্ষুধা নেই তখন জোর করে খেয়ে কি লাভ। তিনি ইংরেজিতে বলেছিলেন যে প্লিজ don't cook for me from now on, and don't force me to eat anything. When there is no appetite, what's the use of eating? What's the use of eating when there is no appetite? আমার সে কথা শুনে মনে হলো যে প্রভুপাদ এখন প্রায়োপবেশনে কোনো কিছু গ্রহণ না করে প্রভুপাদ দেহত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। তমালকৃষ্ণ মহারাজকে গিয়ে আমি সে কথা বললাম। তমালকৃষ্ণ মহারাজ বললেন, দেখো কী করব, প্রভুপাদ যখন এইভাবে বলেন তখন তো আর কোনো কিছু করার অবকাশ থাকে না। কিন্তু সৌভাগ্যক্রমে একটা অপূর্ব সুন্দর ঘটনার ফের নিল। তমালকৃষ্ণ মহারাজ যখন দিল্লিতে আমরা ছিলাম এক রাত্রি, তমালকৃষ্ণ মহারাজ নিউ ইয়র্কে আদিকেশব মহারাজকে ফোন করেছিলেন এবং বলেছিলেন যে সকলকে যেন এই খবরটা জানিয়ে দেওয়া হয় যে প্রভুপাদ কেন বৃন্দাবনে যাচ্ছেন। এবং সেই সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বহু ভক্ত, অনেক সিনিয়র ভক্ত, নেতৃস্থানীয় ভক্তরা সব বৃন্দাবনে এসেছিল। তাদের নিয়ে তমালকৃষ্ণ মহারাজ একটা করেছিলেন, মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে তারা স্থির করেছিলেন যে প্রভুপাদ যদি এখন চলে যান তাহলে আমাদের কি অবস্থা হবে। প্রভুপাদ এখন চলে গেলে তো আমরা তো এক অসহায় অনাথ হয়ে যাব। তো তারা সকলে এসে প্রভুপাদকে সেই কথাটি নিবেদন করলেন যে প্রভুপাদ আপনি যদি চলে যান আমাদের ছেড়ে এইভাবে, তাহলে আমাদের কি অবস্থা হবে। আপনি কৃষ্ণের শুদ্ধ ভক্ত, আপনি যদি চান তাহলে কৃষ্ণ আপনাকে এখানে থাকতে দেবেন আমাদের সঙ্গে। তখন প্রভুপাদ বলেছিলেন, ঠিক আছে, তোমরা যদি সেটা চাও তাহলে আমি থাকব। এবং সকলে সকল আনন্দে উদ্বেল হয়ে উঠেছিল। এবং আমি আর প্রভুপাদের নির্দেশের অপেক্ষা রাখিনি, আমি সোজা রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করেছি। এবং প্রভুপাদও খেতে শুরু করেছিলেন। তারপরে একদিন প্রভুপাদ আমাকে বললেন, তুমি গোপীনাথ বাজার কোথায় জানো? তো বৃন্দাবনে আমি সেই প্রথম গেছি, আমার মন্দিরের বাইরে এক পাও যাইনি। আমি বললাম, প্রভুপাদ আমি বৃন্দাবনে জানি না, তবে আমি খুঁজে নেব, আপনি বলুন কি দরকার। প্রভুপাদ বললেন, তুমি গোপীনাথ বাজারে যাও, ওখানে বনমালী কবিরাজ বলে একজন আয়ুর্বেদিক ডক্টর আছে, কবিরাজ আছে, তাকে বলো উনি যেন আমার শুশ্রূষা করেন, ট্রিটমেন্ট করেন। তা আমি গিয়ে বনমালী কবিরাজের সঙ্গে যোগাযোগ করেছিলাম। বনমালী কবিরাজের বয়সে তখন প্রায় 90 বছর, প্রভুপাদের থেকেও তিনি বৃদ্ধ। তো উনি বলছেন যে আমি আমার এই বাড়ি থেকে শুধু এই আমার ক্লিনিকে আসি, ব্যাস এখানেই রোগী দেখে আমি বাড়ি ফিরে যাই, কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই প্রায় ওর পায়ে পড়ে আমি অনুনয় বিনয় করলাম, আপনি দয়া করে আসুন, প্রভুপাদ বলেছেন আপনাকে ট্রিটমেন্ট করতে। তো উনি রাজি হয়েছিলেন। আমি ওনাকে নিয়ে গিয়েছিলাম রিক্সায় করে, এবং রিক্সাতে যেতে ওনার অনেক অসুবিধা হয়েছিল সেটাও বুঝতে পেরেছিলাম। এবং প্রভুপাদ উনি প্রভুপাদের ট্রিটমেন্ট শুরু করেন, এবং ওনার ট্রিটমেন্টের ফলে, ওনার শুশ্রূষার ফলে প্রভুপাদের স্বাস্থ্যের পরিবর্তন হতে শুরু করে। এবং অবশেষে প্রভুপাদ লন্ডন এবং আমেরিকা যাওয়ার স্থির করেছিলেন। শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে, হরি হরি গৌর।